স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইউনূসের বিরুদ্ধে মামলার শুনানি, হাসিনার মাস্টার প্ল্যানে বিপদে ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশে শুরু রাজনৈতিক ভূমিকম্প। দিল্লির পরেই ঢাকায় ট্রাম্পের দূত, হাসিনাকে ফেরাতে বড় সিদ্ধান্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব 4 সাবেক উপদেষ্টা ও বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির নেতাসহ 3 জন কারাগার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হামিম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রদল নেতাকে অব্যাহতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দিল্লিতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করেন। বৈঠক হয়েছে ভার্চুয়াল। কলকাতা, বিদেশে যেসব নেতা রয়েছে, দেশে যেসব নেতা আত্মগোপন করে রয়েছেন, তারা সকলেই ওই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। দলনেত্রীকে তারা বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে অবগত করেন। সবকিছু শুনে হাসিনা তাদের কিছু নির্দেশ দিয়েছেন। দলের যেসব নেতা বিদেশে রয়েছে তাদের অবিলম্বে দেশে ফিরতে বলেছেন। শুধু ফিরলেই হবে না, তাদের মাঠে নামতে হবে। আওয়ামী লীগ সুপ্রিমোর হুকুম তেমনই। দলের ওয়ার্কিং কমিটির বৈঠক ছাড়াও শনিবার দলের ফেসবুক পেজের নিয়মিত অনুষ্ঠান দায় মুক্তিতে যুক্ত হয়ে দলের আক্রান্ত নেতাকর্মী ও তাদের পরিবার পরিজনের সঙ্গে আলোচনার সময় হাসিনা সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মামলা করার বিষয়টি খোলসা করেন। তিনি একাধিকবার বলেন, সবাই ইউনূসের বিরুদ্ধে মামলা করুন, এই সব মামলার নথি আগামী দিনে কাজে আসবে। শুধু ইউনূস নয়, হাসিনা নিশানা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। বঙ্গবন্ধু কন্যা বলেন, অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, বিএনপি ক্ষমতায় আসীন হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর লাগাতার আক্রমণ হচ্ছে। নতুন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হাসিনার হুঁশিয়ারি, আমরা প্রতিটি ঘটনার বিচার করব, কেউ রেহাই পাবে না। আওয়ামী লীগ নেত্রী বলেন, অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ, আর বর্তমান সরকার ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি অডিও বার্তা ভাইরাল হয়েছে। নিউ বর্তমান সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। অডিও বার্তায় আওয়ামী লীগ সুপ্রিমো বলেন, আসবো তো বটেই, এখন একজনের রাজত্ব দেখলেন আপনারা, আরেকজনের রাজত্ব একটু আমরা দেখি। আমি শীঘ্রই চলে আসব সময় মতো। সবাইকে আমি ধন্যবাদ জানাই, আমার শুভেচ্ছা নেবেন, আগামী ঈদের শুভেচ্ছা নেবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকবেন, বাংলাদেশ চিরজীবী হোক। তারেক রহমানের দেশে ফেরা নিয়েও মন্তব্য করেন হাসিনা। আওয়ামী লীগ সুপ্রিমো বলেন, আমি জানি তারেক রহমান কিভাবে দেশে ফিরেছেন। প্রসঙ্গত, মা বেগম জিয়া অসুস্থ থাকাকালীন তারেক রহমানের দেশে ফেরার কথা ছিল, তিনি নিজেই সেটা জানিয়েছেন। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে ঘর ওয়াপসি সাময়িকভাবে পিছিয়ে দেন। বাতাসে রটে যায়, সেনাবাহিনীর থেকে সবুজ সংকেত না পাওয়ার কারণেই নাকি তারেক দেশে ফিরতে পারছিলেন না। আবার কোনো কোনো প্রান্ত থেকে বলা হয়, আমেরিকা এবং ভারতের তরফ থেকে সবুজ সংকেতে না পাওয়ার জন্য তারেক জিয়া দেশে ফিরতে পারছে না। নানা জল্পনার অবসান ঘটিয়ে তারেক দেশে ফেরেন। বাংলাদেশে হয়ে দিয়েছে নির্বাচন, বিএনপি সরকার গঠন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এবার প্রশ্ন, হাসিনা কবে দেশে ফিরবেন? এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো হাসিনার অডিও বার্তা। এদিকে বাংলাদেশে শুরু রাজনৈতিক ভূমিকম্প। দিল্লির পরেই ঢাকায় ট্রাম্পের দূত, হাসিনাকে ফেরাতে বড় সিদ্ধান্ত। পল কাপুর ঢাকা সফর বেশ তাৎপর্যপূর্ণ। বিএনপি সদ্য সরকার গঠন করেছে। তারেক সদ্য প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। বিশেষ উদ্দেশ্য নিয়েই যে ট্রাম্পের দূত ঢাকায় পৌঁছেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। পল কাপুর মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান। তার সফর নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় জানিয়েছেন, পল কাপুরের সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে তিনি নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্ডো প্যাসিফিক অঞ্চলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। কাপুর যে পদে ছিলেন সেই পদে আগে ছিলেন ডোনাল্ড লু। তিনি একজন বিতর্কিত পররাষ্ট্রকর্তা। প্রাক্তন এই মার্কিন শীর্ষকর্তার সঙ্গে হাসিনা সরকারের পদে পদে বিরোধ হচ্ছিল। তার বিরুদ্ধে 2টি গুরুতর অভিযোগ রয়েছে। একটি পাকিস্তানে ইমরান সরকারের পতন, দ্বিতীয়টি বাংলাদেশে হাসিনা সরকারের পতন। একটি সূত্র থেকে জানা গিয়েছে, তারেকের সঙ্গে পল কাপুরের আলোচনার বিষয় থাকবে আওয়ামী লীগ। ফলে তিনি কেন আগে দিল্লি এসেছিলেন সেটা এখন স্পষ্ট। ভারত সরকারের তরফে তাকে এই বিষয়ে কিছু বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, ঢাকায় প্রধানমন্ত্রী তারেকের সঙ্গে আলোচনার সময় তিনি যে অবশ্যই আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন।
সফর 3 দিনের। সফরের শেষ দিনে পল কাপুর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। মার্কিন এই শীর্ষ কূটনীতিকের আগমনে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন নতুন মাত্রা পাবে, তেমনি আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নেও তা সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরও জানিয়ে দেব, 4 সাবেক উপদেষ্টা ও বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। মঙ্গলবার দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তারা হলেন সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আসিফ মাহমুদ ও আদিলুর রহমান খান। এছাড়া প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী হিসাবে যুক্ত ছিলেন খোদা বক্স চৌধুরীর অ্যাকাউন্টের তথ্য তলব করা হয়েছে। এইসব অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা তা যাচাই করতেই এই তদন্ত শুরু করেছে সংস্থাটি। প্রেরিত চিঠিতে আগামী 3 কর্মদিবসের মধ্যে উল্লিখিত ব্যক্তিদের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য বিএফআইইউতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক গোয়েন্দা সংস্থাটি তাদের লেনদেনের প্রকৃতি এবং উৎসের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চালাবে। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ফাউজুল কবির খান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। আসিফ মাহমুদ স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং আদিলুর রহমান খান পালন করেন গৃহায়ন ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব। খোদা বক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী হিসাবে যুক্ত ছিলেন। এদিকে গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির নেতাসহ 3 জন কারাগারে। গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার 4 মার্চ বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, একই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ। ঘটনার পর অভিযুক্ত সম্রাট মিয়াকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। সাঘাটা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেলিয়ান গ্রামে অবস্থিত মোল্লা অ্যাগ্রো ফার্ম নামের একটি মাছের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে গত মঙ্গলবার হামলা চালান অভিযুক্তরা। কারখানার মালিক শরীফুল ইসলাম মোল্লার অভিযোগ, গ্রেফতার ব্যক্তিরা তার ব্যবস্থাপকের কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন। কাগজপত্র দেখার নাম করে তাকে ভয়ভীতি দেখানো হয় এবং মালিকের ভাই শাহিন সেখানে গেলে তাকে পাশবিক নির্যাতন করা হয়। আহত শাহিন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কারখানার মালিক আরও জানান, ঘটনার সময়ে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় 4 জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। ওই মামলার ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত 28 ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এবার বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননে তেহরানের মিশনে ইসরায়েল হামলা চালালে বিশ্বজুড়ে উগ্র ইহুদিবাদী তেল আবিবের মিশনগুলোতে আঘাত করা হবে। ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখরজি টেলিভিশনে সরাসরি বক্তব্যে বলেন, ইসরায়েল যদি এ ধরনের পদক্ষেপ নেয় তবে তা বিশ্বের বিভিন্ন স্থানে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোকে আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে আমাদের বাধ্য করবে। এর আগে মঙ্গলবার 3 মার্চ ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আবিচাই আদ্রাই বলেন, ইসরায়েল লেবাননে অবস্থানরত ইরানি প্রতিনিধিদের অবিলম্বে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিচ্ছে। তাদের এলাকা ছাড়ার জন্য 24 ঘণ্টা সময় দেওয়া হয়েছে। আরও জানিয়ে দেব, হোমিম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রদল নেতাকে অব্যাহতি। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা তানভীর বারী হামিম সহ 2 নেতাকে সাময়িক অব্যাহতি দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। তারা হলেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী তানভীর বারী হামিম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের ভাই মাহদি জামান জ্যোতি।
মঙ্গলবার সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের কারণে বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকেও সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। একই দিনে পাঠানো আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্যার এ.এফ. রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ মাহদি জামান জ্যোতিকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর শো কজ নোটিশ দেয় ছাত্রদল। নোটিশের পর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া শেখ তানভীর বারী হামিম বলেন, লিখিত জবাব দিতে বলা হলেও তিনি লিখিত জবাব দেবেন না। তিনি বলেন, এমন কোনো বড় অন্যায় তিনি করেননি যে বিষয়টি ব্যক্তিগতভাবে না জানিয়ে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে শো কজ পত্র প্রকাশ করতে হবে। তিনি আরও বলেন, তিনি জানতে পারেন গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করার কারণেই তাকে শো কজ করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা ও সংগঠনের নেতাকর্মীরা যদি মনে করেন তিনি অন্যায় করেছেন, তবে সেই অন্যায় মাথা পেতে নেবেন এবং প্রয়োজনে ক্ষমা প্রার্থনা করবেন।